আমি তাই জন্য এখন নতুন ছেলে মেয়েদের বলি, চেয়ার নেই কেন, এখানে এটা নেই কেন, ওটা ওটা নয়, ডোন্ট আস্ক ফর দিস। আমার সঙ্গে একটা ছেলের আলাপ হলো, ছেলেটি স্টুডেন্ট, ওনও খুব মধ্যবিত্ত বাড়ি, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ছে। আমার যখন একদম বিয়ে ফিয়ে এরকম মানে কথাবার্তা সব বাবা মাও কথা বলে নিয়েছে, আমার মনে হচ্ছে ভালো এই ছেলেটির সঙ্গে আমার জীবন, আমি উদ্ধার হয়ে যাবো। আমার মনে হয় সেটার একটা ওর ব্রেকআপ করার ইচ্ছেটা হয়তো অনেকদিন আগেই ছিল। ও যখন সাকসেসফুল হয়ে গেল তখন আর মনে হলো আমার মনে হলো যে আমার আর নতুন করে কোনো কাঁধ লাগবে না, আমাকে আর ইন্সপায়ার করার জন্য এখন কাউকে লাগবে। একজন খুব বড় প্রডিউসার ডেকেছিলেন, বলেছিলেন যে এরকম তোমাকে সেকেন্ড হিরোইনের রোল দেওয়া হবে, তুমি কি রাজি আছো? তাহলে কিন্তু আমার মানে ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ উইথ মি, মানে চোখের সামনে একটা নেকেড উলঙ্গ পৃথিবী দেখেছি। আমরা থেকেছি 16-তে দেখা হয়েছে আমাদের, আমরা 17 থেকে থেকেছি। মা শুধু রাস্তার দিকে ধমকি দিয়েছিল যে একে বিয়ে তোমাকে করতে হবে। হ্যাঁ, সব আমার বাড়ির যা গয়না ছিল সব বিক্রি হয়ে গেছে, যা ছিল সমস্ত, একটা কণাও ছিল না। আমার ইন্ডাস্ট্রি থেকে একজনের সঙ্গেই আমার গভীর সম্পর্ক ছিল, যা ছিল গৌতম দা পাস্ট অ্যাওয়ে। গৌতম দার কে আমি না সবকিছু হিসাবে ভেবেছিলাম, আমার বাবা মা, মেন্টর, গার্জেন, স্বামী, প্রেমিক। লিভ ইন করেছিলে? হ্যাঁ, আমরা লিভ ইন গৌতম সেনের সঙ্গে লিভ ইন করেছিলাম। মানে আমার খুব ভালো লাগছে আজকে আমি গৌতম দার কথা বলছি তোমাকে। গৌতম দা না থাকলে আমি হতাম না। মাস্টারকে শোয়া অবস্থায় দেখলাম আমরা, কোট আনকোট আমাদের সেক্স অর্গানস, পুরুষ বলো মহিলা বলো, শেষটায় ওটা, কিচ্ছু নেই শরীরে, কিচ্ছু নেই, একটা পাতার মতন মিলিয়ে গেছে, শেষটা ওটা। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমার সঙ্গে যে কথা বলবে তাকে একটু ডান পিঠে বলেই আমি অভিহিত করব। কাঞ্চনা মৈত্র, সবাই আপনারা চেনেন, নতুন করে পরিচয় করিয়ে দেওয়া বা কোনো রকম কোনো ইন্ট্রোডাকশন দরকার নেই। আমরা সরাসরি কাঞ্চনাকে অ্যাড্রেস করি যে কাঞ্চনা, আমার চ্যানেলে তোমাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাদের সবাইকে অনেক ভালোবাসা। আর আমার খুব মিষ্টি লাগলো তুমি যে ডান পিঠে বললে, অনেক বছর পরে এই শব্দটা শুনলাম, আর ভালো লাগলো। হ্যাঁ, এই কারণে বললাম যে আমার মনে হয় তোমার মধ্যে একটা কোনোভাবে একটা ওই যে টমবয়স বা ডানপিট, হ্যাঁ, ওই ব্যাপারটা আছে, মানে করে কিছুতে কেয়ার করো না এই ধরনের ব্যাপারটা, তাই তো? মানে বহু বছর কেয়ার করে দেখেছি, কিছুই হয় না লাভটা। তো আমার আরেকটা জিনিস মনে হয় নিবেদিতা, যে তুমি যদি ঠিক থাকো তোমার জায়গায়, তো কাউকে ওই কেয়ার করাটা ভালো, কিন্তু কেয়ারের নামে যে তেল মারাটা, সেটা করে কোনো লাভ নেই। তাই জন্য নিজের মতো থাকাটা বেটার। আর কাঞ্চনাকে আমি মানে বিভিন্ন সিরিয়াল, বিভিন্ন ছবিতে, বিভিন্ন সময় দেখে একটা প্রশ্ন প্রথমেই আমি শুরু করছি, যে এতদিন ধরে ধারাবাহিক ভাবে এই যে এটা তো সত্যি কথাই যে ঠিক প্রোটাগনিস্ট চরিত্র নয়, হ্যাঁ, সাইড ক্যারেক্টার করো, কিন্তু হ্যাঁ, কিন্তু এতদিন ধরে যে চালিয়ে যাচ্ছে, এটা রহস্যটা কি ভাই? আমার মনে হয় রহস্যটা, লোকজন তো থেমে যায় না। হ্যাঁ, এটার একটা বড় কারণ হচ্ছে, দুটো কারণ। এক হচ্ছে, আমি কোনোদিনও লাইফে শর্টকাট কোনো রাস্তা অবলম্বন করিনি, এটা আমি খুব উঁচু গলায় বলতে পারি। আর যে লং কাটটায় অবলম্বন করেছি, সেটাতে ভিড় খুব কম। আচ্ছা, তো সেটা আমার একটা বিরাট সুবিধা হয়েছে। কেন ভিড় কম? ভিড় কম কারণ বেশিরভাগ লোকেরই ধৈর্য থাকে না, নিজের ওপর আস্থা থাকে না। তাই শর্টকাট মানে সবসময় যে আমি আবার বলবো কাস্টিং কাউচ এন্ড অল, তা নয়। আমার মনে হয় যে কেউ অনেক বছর কাজ করার পর ভালো কাজের আশা না দেখে নিজেকে শেষ করে দিয়েছেন, চেহারা শেষ করে দিয়েছেন, ভালো ছবি দেখা বন্ধ করে দিয়েছেন, স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছেন, সেটাও কিন্তু একটা শর্টকাট এসকেপ করা। তো আমি সেটা করিনি কখনো। আমি সবসময় এখনো ভাবি যে আমি কিছুই করিনি, আমাকে আরো অনেক করতে হবে। তো তাই এক সময় যখন 2003, 4, 5, 6 ওই সময় কমার্শিয়াল ছবি রমরম করে চলছে, বুম্বাদা, ঋতুদি, রচনাদি, তখন আমাদের কাছে অফার আসতো বুম্বাদার বোন, বৌদি, হ্যাঁ, কি রচনাদির পাশে ঘুরে বেড়ানো বান্ধবী। তো আমি কোনোদিনও সেটাতে হ্যাঁ বলিনি। মানে ওই লং কাটে মনে হয়েছে একদিন না একদিন কিছু হবে, এই বিশ্বাসটা থেকে আমার মনে হয় তাই
কিছু ভালো ছবি করার সুযোগ পেয়েছি। আমি বলি বাই বাই ব্যাংককের চরিত্রটা ওটা বেশ মজার। হ্যাঁ, ওইটাতে তো মানে তোমরা সবাই মানে একটা একটা এরকম এনসেম্বল কাস্ট, দারুণ ছবি। ওটাতে তুমি বলো, লকেট, হ্যাঁ, অঞ্জনা, আর কাদের কাদের ধরবো, হ্যাঁ, প্রিয়াকে এসেছিল, ইন্টারভিউটা করলাম। তো বলছি এই যে তোমাদের এই ছবিটাও তো একটা ছবি, আবার তুমি যেটা বলছো নায়িকাদের পাশে পাশে ঘুরে বেড়ানোটা তুমি না করেছো, তাতে তোমার কোনো মানে ওইটাতে হ্যাঁ করেছো ওটাতে না করেছো, এটা একটু যদি বুঝিয়ে বলো। দেখো, আমার আমার একটা ফান্ড আছে। আমি অনেক বছর আগে একবার সাউথ ইন্ডিয়া গেছিলাম, ওখানে একজন ডিরেক্টর একটা ছোট কাজও করেছিলাম, একটা ছবি করেছিলাম, ওই পি গ্রেডের ছবি যা হয় আর কি। স্ট্রাগলিং পিরিয়ডে সব জায়গাতেই নিজের ভাগ্য পরীক্ষা করতে হয়। তো সেখানে আমি একটা প্রোডাকশন হাউসে একটা ছবি দেখেছিলাম। ছবিতে লেখা ছিল যে হাতির লেজ হওয়ার থেকে গাধার মাথা হওয়াটা ইম্পর্টেন্ট। কিন্তু আমি ওটাকে গাধার মাথা না করে ওটাকে ঘোড়ার মাথা করে দিয়েছি নিজের ক্ষেত্রে। কারণ মানে আমার মনে হয় যে না, এই যে না গুলো করতে তাতে কোনো অসুবিধা হতো না না না, কারণ আমি যুগ যুগ জিও আমার মেগা সিরিয়াল, আমি মেগা সিরিয়াল মন দিয়ে করতাম, ওটাই আমার মানে আমি এমন অনেক আর্টিস্টকে চিনি যারা মেগা সিরিয়াল থেকে নিজেদের অস্তিত্ব খুঁজে পেয়ে টাকা গাড়ি বাড়ি সোনা দানা করে তারপরই দুটো ছবিতে কাজ পেয়ে মেগা সিরিয়ালকে গালি দেয়। হ্যাঁ, মানে তুমিও জানো সেটা সবাইকে। তো আমি ওই ধরনের লোক না। আমি একটা পথনাটিকাকেও মনে হয় যে আমি যদি কোনোদিন একটা পথনাটিকাও করি সেটাও আমার কেরিয়ারের একটা গুরুত্বপূর্ণ অংশ। তা একটা অ্যাক্টর, আমি আমি নিজেকে অ্যাক্টরই বলবো বা পারফর্মার। আমি এখনো অ্যাক্টর হতে পারিনি, আমি পারফর্মার। একটা পারফর্মারকে না খুব নির্ভীক হতে হয় এবং প্রত্যেকটা কাজকে গ্র্যাটিটিউড জানাতে হয়, প্রত্যেকটা কাজ। মানে আজকে এই যে তোমার যে পডকাস্টটা, আমি কিন্তু এই পডকাস্টটা করার জন্য খুব এক্সাইটেড। হ্যাঁ, তার কারণ এটাও আমার মনে হয়েছে আমার কেরিয়ারে কোথাও একটা ছোট স্টেপ। তো এই স্টেপ গুলোর প্রতি একটু গ্র্যাটিটিউড থাকাটা খুব দরকার আমার। তুমি প্রত্যেকটাকেই খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তুমি তো ধরো তোমাকে আমি যদি বলি সিরিয়ালেরই নায়িকা বলবো, অভিনেত্রী নায়িকা না, সিরিয়ালে অভিনেত্রী, ঠিক আছে? তুমি সিরিয়ালের অভিনেত্রী। এবার তোমার শুরু করেছিলে শুরু যখন করেছিলাম তখন তো ছোটখাটো সব ধরনের কাজই করতাম, কিন্তু সিরিয়ালে আমাকে প্রতিষ্ঠিত করে অ্যাজ এন অভিনেত্রী যে হ্যাঁ এই মেয়েটা কে একটা রোল আমরা দিলে টানতে পারবে সেটা ডেফিনেটলি যিশু দাশগুপ্ত তিথির অতিথি। সেখানে আমার মানে একটা ছোট্ট ইনসিডেন্ট বলি যে তিথির অতিথি করছি 1 বছর হয়ে গেছে, 2006-7-এর প্রথম দিকে। তো আমি ইন্দ্রপুরী স্টুডিওয় ঢুকছি। তুমি খুব জানো যে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব নির্দয়, মানে সম্মান জিনিসটা এখানে তুমি চাইলে পাবে না, আবার না চাইতেও এত পাওয়া যায় যে ভাবাই যায় না। তো সাধারণত তার আগের অভিজ্ঞতাগুলোতে কেউ চেয়ার বলতো না, এক কাপ চা বলতো না, কোথায় বসবো সেটা নিয়ে আলোচনা হতো না। আমি দেখছি 2000 ইনফ্যাক্ট 6 এটা আমার মনে হয় 6-এর প্রথম দিকে আমি দেখছি দূর থেকে একটা প্রোডাকশন বয় না আমার দিকে দৌড়ে আসছে। আমি এরকম করে পেছনে তাকাচ্ছি যে কি অন্য কার, দিদি বসো বলে একটা চেয়ার দিয়ে দিল, দিদি চা খাওয়ার একটা কাঁচের কাপ দিল। আমার সেদিনকে মনে হলো নিবেদিতা আমি একটা অস্কার পেয়েছি। এই ফিলিংটা না, এই যে আমি তাই জন্য এখন নতুন ছেলে মেয়েদের বলি চেয়ার নেই কেন, এখানে এটা নেই কেন, ওটা না, ডোন্ট আস্ক ফর দিস। ওরা নিজেরা দৌড়ে আসবে। এবং এখনো আমি চুপ করে দাঁড়িয়ে থাকি, সবাই বলে বসো না, ঠিক আছে। ওই প্রোডাকশনের ছেলেরা দিদি বসো, আমি দাঁড়িয়ে থাকলেও এই যে সম্মানটা অর্জন করতে হয়। এটা না ওই আমি বললেই পার্সোনাল হেয়ার ড্রেসার পাওয়া যায়, আমি বললেই যে মেকআপ ম্যান মেকআপ ভ্যান পাওয়া যায় না। এমন নিজেকে তৈরি করো যাতে তোমাকে ওরা মেকআপ ভ্যান দিতে বাধ্য হয় এবং মনে করে যে কাঞ্চনা মৈত্র আসলে ওর তো একটা পার্সোনাল দরকার, বস তো দিতেই হবে। তারপরে তুমি করো না, সবার সঙ্গে মিলেমিশে কাজ করো, ইউনিটের একজনের সঙ্গে কাজ করো, সেটা তোমার নিজের জেস্টার প্রোডাকশনের প্রতি। কিন্তু আমার মনে হয় এটা অর্জন করতে হয় আর কি, সেটা করে পাওয়া যায় না, জীবনে কিছুই পাওয়া যায় না। আচ্ছা না, একটু তোমার একদম শুরুটা করি, হ্যাঁ, যে মানে একদম তোমার স্কুল কলেজ বাবা মা দিয়ে শুরু করি। একদম যেটা আমরা আলোচনা করছিলাম যে তোমার বাবা খুব একটা ভালো, আমার বাবা খুবই ভালো পজিশনে কাজ করতেন হিন্দুস্তান ফার্টিলাইজারের। সেটা যদি সেই ঘটনাটা যদি তুমি একটু বলো। বাবা কাজ করতেন মানে লিটারেলি আমার জন্মদিন যখন করা হতো, আমি খুব ছোটবেলা, আমার এখনো মনে নেই
যে গোলাপ জল ছেটানো হতো। মানে আমার 5 বছরের জন্মদিনে ভাবো, কলকাতার বিখ্যাত ফুটবলাররা বাবার অফিসে চাকরি করতেন, নাইমুদ্দিন, শিবাজি ব্যানার্জি, আচ্ছা। তখন তো তারা, তুমি হ্যাঁ, বুঝতে পারছো, হ্যাঁ। মানে সারা পাড়া ভেঙে, 3-4টে পাড়া ভেঙে এসেছিল। তো তারা এসেছিলেন, 300-400 লোককে খাওয়ানো হয়েছিল। কিন্তু মানে এই যে প্রিন্সেসের জীবনটা, এই জীবনটা বোধহয় আমার কপালে ছিল না। আমাকে বোধহয় ভগবান একটু প্রিন্সেস করতে চেয়েছিল, কিন্তু ওয়ারিয়ার প্রিন্সেস করতে চেয়েছিল। তো সেই কারণে বাবার মা ডিসাইড করে যে বাবাকে গৌহাটি ট্রান্সফার করে দেওয়ার একটা সেই সময় আসে। আর তখন বাবারা হট কোথায়, কোন কোম্পানিতে ছিল? হিন্দুস্তান ফার্টিলাইজার, সেন্ট্রাল গভর্নমেন্ট। তো বাবারা তখন হট করে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে নেন। বিআরএস তখন এসেছিল খুব, ওই রাজীব গান্ধীর সময়, ওই সময়টা। আমি ওইটুকু ছোট, আর 7 ওই সব, আমার না ভেতরে একটা কি একটা ডিং ডিং বেজেছিল যে ইটস নট কারেক্ট, মানে এটা মনে হচ্ছে ঠিক হচ্ছে না আর কি, এটা কেন হচ্ছে, এটা দরকার নেই। আমি বাবাকে বলেছিলাম। তো অবভিয়াসলি ছোট ওইটুকু ক্লাস 7 এর কথা কে বুঝবে। এরপরে একটা বাংলায় কাহাওয়াত আছে না, যে বসে খেলে রাজার ধন একদিন শেষ হয়ে যায়। এবং লিটারালি আমি ওই সময়টা দেখেছি। এবং তার থেকেও যেটা দেখো, মানুষ না কম খেতে পারে, এসি ছাড়াও থাকতে পারে, কিন্তু মানুষেরা থাকতে পারে না সম্মান ছাড়া, থাকতে পারে না। মানুষ একটা রেকগনিশন ছাড়া, সম্মান ছাড়া, ভালো ব্যবহার। আমি সেই সময় পৃথিবীটাকে এত নির্দয় ভাবে দেখেছি, এত 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 চাচাছোলা ভাবে দেখেছি না, মানে চোখের সামনে একটা নেকেড, একটা উলঙ্গ পৃথিবী দেখেছি। এবং সব থেকে বেশি উলঙ্গ দেখেছি আমার নিজের কাছের সো কল্ড মানুষগুলোকে। তারা আজকে যখন ফেসবুকে আমাকে রীতিমতন হ্যাঁ প্রশংসা করে, আবার কিছু ভালো মানুষদেরও দেখেছি তারা পাশে ছিল, তাদের সেরকম সময়টা কিরকম হয়ে গেছিল, একটু ডিটেলে বলো। সেই সময়টা থাকতে কোথায়? সে বাবা মার সঙ্গে আমাদের বাড়িতে, বেহালার বাড়িতে আমাদের। হ্যাঁ, আস্তে আস্তে না আমি আমার মাকে দেখলাম, আমার মা খুব রোগা হয়ে যাচ্ছে। এটা আমি ক্লাস 9-10 এর কথা বলছি, মানে যেটা 6-7 এ শুরু হয়েছে। অবভিয়াসলি এটা টাকাটা কমতে কমতে একটা। আর আমার মা হচ্ছে একটা প্রচন্ড একটা, কি বলবো, একটা বিন্দাস মহিলা ছিলেন। আমার মা চলে গেছেন। মা খুব সংসারী হয় না, দেখবে কিছু মানুষকে তুমি 200 টাকা দিলে তিনি 100 টাকা খরচ করে 100 টাকা জমিয়ে রাখবেন, 100 টাকার মধ্যেই সবকিছু করে দেবেন, সুন্দর। কিন্তু আমার মা একদমই সেটা ছিলেন না। কিন্তু সেটা নিয়ে আমাদের কোনো অভিযোগও ছিল না। মা তো মা, আমার বাবাও মাকে একদম কুইনের মতন রাখতেন, আমার কাছে মাও মা। তো একমাত্র সন্তান। তো সেই কারণে আস্তে আস্তে যখন যেটা হতে থাকলো, চোখের সামনে অভাবটা না খুব নিঃশব্দ ভাবে ঢুকতে থাকলো। জানো তো, অভাব হচ্ছে এমন একটা জিনিস, ওটা যদি তুমি অভ্যস্ত থাকো তোমার কিছু যায় আসবে না। আর অভাব হচ্ছে হঠাৎ করে তোমার লাইফে চলে এলে, মানে সাংঘাতিক বিপদ হিসেবে না মনে হয় যে তুমি সত্যি অনেকের থেকে অভাবী। মানে সত্যিকারের যারা মানে ব্রেড অ্যান্ড বাটারের জন্য বসে থাকে, তাদের থেকেও নিজেকে ইনসিকিউর মনে হয়। আর সামনে না কোনো রাস্তা দেখা যাচ্ছিল, কারণ বাবা আর কিছু করছিলেন। বাবা একটা নতুন কোম্পানিতে জয়েন করেছিলেন। সেখানে আমাদেরই কিছু লোকজন, সো কল্ড আত্মীয় স্বজন, বাবাকে 3 বছরের কন্ট্রাক্টে ঢুকিয়েছিলেন। তো আমার মা তাদেরকে বলেছিল যে 3 বছরটা 6 বছর করে দাও, যাতে আমার মেয়েটা একটু বড় হয়ে যায়। আমাদের আর দরকার ছিল না। কিন্তু সৌভাগ্যবশত, এখন আমি বলবো সৌভাগ্যবশতই তারা করেননি। এবং তারা এমন একজনকে করেছিলেন যার কোনো দরকারই ছিল না, তাদেরই আত্মীয় স্বজনের মধ্যে। তো এইসব খেলাগুলো না, মেগা সিরিয়ালের এই চরিত্রগুলো, এই খেলাগুলো, এগুলো ছোটবেলা থেকে দেখা। তারপর তোমার 10-এ যখন মা 10-11, হ্যাঁ মানে তখন ওয়াজ টাফ। মানে আমি না কিছু ভেবে পাচ্ছিলাম না, কিন্তু আমার মনের মধ্যে একটা ধারণা ছিল যে কিছু করতে হবে, কিছু করতে হবে, আই হ্যাভ টু ডু সামথিং। মানে এবার দেখো, আমি যদি তোমাকে বলি আমি ব্রিলিয়েন্ট পড়াশোনায় ছিলাম, একদমই ছিলাম না। কেউ কোন স্কুলে ছিল? আমি একদম পাতি বেহালা গার্লস হাই স্কুল, বাংলা মিডিয়াম স্কুল। হ্যাঁ, তারপরে আমি পড়ি হচ্ছে মুরলীধর গার্লস কলেজে, তখন তো 11-12 কলেজ। আর তারপরে আমার বৌদি এসে মাকে বলে যে তুমি একটা কোনো স্পেশালাইজ কোর্সে ওকে ভর্তি করো। তারপরে আমি এভিয়েশন ম্যানেজমেন্টে ভর্তি হই। এবং আমার মানে আমি খুবই ভালো মার্কস, মানে অঙ্ক ছাড়া আমি বাদ বাকি সাবজেক্টে খুবই ছিলাম আর কি। বিশেষ করে লিটারেচার, হিস্ট্রি, এগুলোতে আমার প্রচন্ড ন্যাক। আমার মুরলীধর কলেজ তো খুব ভালো, মধুবন্তীতে পড়ায়। হ্যাঁ, মধুবন্তী তখন আমাদের লেকচারার ছিলেন। তো এই আর কি। তো তারপরে একটা অদ্ভুত, একটা জীবনের একটা অদ্ভুত খেলা হলো। আমার সঙ্গে একটা ছেলের আলাপ হলো।
ছেলেটি স্টুডেন্ট, অনু খুব মধ্যবিত্ত বাড়ি, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ছে। কি বেহালাতেই? হ্যাঁ, বেহালাতে আচ্ছা। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি মানে পাড়ার বলতে? পাড়া না, একটু দূরে, একটু পুজোর সময়, পুজোর প্রেম যেটা হয় আর কি। এবং ফার্স্ট অফ অল এটা কোনো সিরিয়াসই প্রেম ছিল না, বেশ একটা টেনশনের মুহূর্তে, বেশ একটা ভালো লাগা, ওই বয়সের প্রেম। কখনো ভাবিও নি এটা সিরিয়াস হবে, কারণ তখন আমি আস্তে আস্তে মডেলিং এ ঢুকে যাচ্ছি এবং আমি খুব ফিল গুড একটা ফ্যাক্টর কাজ করছে যে ঠিক আছে আমি আমার মানে আমি যদি কিছু টাকা দিয়ে বাবা আমি যতদূর জানি যে তুমি প্রথমে সিনেমায় মোটেই আসোনি। না না না, তুমি র্যাম্পে হেঁটেছো। র্যাম্পে হেঁটেছি একদম প্রথম ভাবে। তাই কি? একদম দেবারুণ মুখার্জি, এই দেবারুণ ব্যানার্জির সঙ্গে আমরা 6 জন কন্ট্রাক্ট সাইন মডেল ছিলাম। আমি, চান্দ্রেই মানে আমাদের হ্যাঁ, হ্যাঁ। অভিনেত্রী চান্দ্রেই, রিয়া সুদীপ্তা, অমৃতা, আমরা আর একজন ছিল। তো আমি রেগুলার র্যাম্প করতাম এবং তখন র্যাম্পে বেশ ভালোই টাকা পেতাম। আর মানে সেটা সঞ্চিতা ছিল না? সঞ্চিতা ছিল, ড্রিম মার্চেন্টস, এগুলো নিয়ে আমার মোটামুটি চলছিল। আমার মানে ওইটা দিয়ে শুরু? ওটা দিয়ে শুরু। ওটাতে ঢুকলে কি করে? আরে ওই কলেজ থেকে একটা বিউটি কন্টেস্ট হয়েছিল, সেই বিউটি কন্টেস্টে গিয়ে মানে আর কি লাস্টেরও লাস্ট হয়েছি আমি। তো এই যে লোকে বলে না যে আমি বিউটি কন্টেস্টে গেলাম, ফার্স্ট হলাম, আর তারপরেই সব শুরু হলো, জীবনটার মোড় ঘুরে গেল, আমার ওসব কিচ্ছু হয়নি। কিন্তু মজার ব্যাপার, ওই বিউটি কন্টেস্টটা দেখতে একজন কোরিওগ্রাফার এসেছিলেন দিল্লি, ঠিক আছে? তিনি শুনছি আজকাল নাকি ওশোর মতন সাধু বাবা হয়ে গেছেন। তো সেই ভদ্রলোক আমাকে পয়েন্ট আউট করে উনি দুটো শোতে আমাকে বলেন আমি তোমাকে ইউজ করবো না, হাইট টাইট ভালো ছিল, প্রচন্ড রোগা ছিলাম। তো সেইখান থেকে ছেঁড়া তার বলে একটা জায়গা ছিল, সেখানে অডিশন নিচ্ছিল দেবারুণ নতুন মডেলসদের জন্য। সেখানে গেলাম এবং সেই অডিশনে আমি অ্যাপ্রুভড হলাম এবং আস্তে আস্তে কাজ শুরু করলাম। তারপরে টুকটাক মডেলিং এর কাজ হতো। তখন যে একটু একটু আর্ন হচ্ছে, ওটাতে হ্যাঁ একটু ভালো লাগছে। আর তারপরে এই প্রেমটা করছি। এবার না আমাদের মেয়েদের একটা সাধারণত একটা অদ্ভুত ব্যাপার থাকে, আমরা ভীষণ ক্যারিড অ্যাওয়ে হয়ে যাই, আমরা প্র্যাকটিক্যালটাই ভুলতে চাই। বেসিক্যালি আমাদের প্রত্যেকের মনের কোণে না একটা ফেয়ারি টেল বাস করে। তো আমিও সেটাতে মজে গেছিলাম। আমাকে মানে আসবে কেউ আর পক্ষীরাজ ঘোড়ায় করে নিয়ে যাবে, সাদা পক্ষীরাজ ঘোড়া আসবে, আমার হাতটা এরকম ধরবে আমাকে নেবে, সেরকমই একটা ট্র্যাপে ফেসেছিলাম। তো আমার যখন একদম বিয়ে ফিয়ে এরকম মানে কথাবার্তা সব বাবা মাও কথা বলে নিয়েছে, আমার মনে হচ্ছে ভালো এই ছেলেটির সঙ্গে আমার জীবন, আমি উদ্ধার হয়ে যাবো। আমার বাবা মার সাথে যেটা হয় সাধারণ বাঙালি মধ্যবিত্ত বাড়ির মেয়ে, সেই সময় একটা ফরচুনেটলি আমার জীবনে একটা জিনিস ঘটলো যে ছেলেটি আমাকে ছেড়ে চলে গেল। বিয়ের কতদিন আগে? মানে বিয়ে করব হয়তো 2-3 মাসেই হতো। ফোনে ব্রেক অফটা ফোনে হলো। কি বললো? বললো না আমি এটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমাদের কাস্ট আলাদা। সেটাও মনে হলো সেটা 3.5 বছর পর। তো সেই অবাঙালি ছিল, জৈন ছিল। তো আমি জানো তো এত পাগল ছিলাম ওই সময় যে আমি দেখতাম আচ্ছা জৈনের সঙ্গে কি কোনো বাঙালি মেয়ের বিয়ে হয়নি, সেগুলো খেয়াল করতাম আমি। এবং আমি 2-3টে উদাহরণ পেয়ে খুব খুশি হয়ে থাকতাম। মানে মানুষ না মানে কখন কোন মেন্টাল ট্র্যাপে ফাঁসে কেউ বলতে পারে না আর কি। তারপরে ওখান থেকে আমি যে এই বেরোলাম, মানে এই ব্রেকআপের সেই যে ক্যারিয়ার ব্রেকআপ হলো এবং তারপর সেখান থেকে বেরিয়ে আসা, এই পর্যায়টা তোমার কতদিন লেগেছে? আমার কতদিন লেগেছে না, আমি কোনোদিন নিজেকে সময় দিতে পারিনি ওই ব্রেকআপটা থেকে বেরোতে এবং বাস্তবের মাটিতে পা রাখতে। আমার হয়তো লেগেছে 10 বছর কি 5 বছর, কিন্তু আমি নিজেকে সেই সময়টা দিইনি। আমি সেটা হয়তো রাত্রে 1 ঘন্টা করে প্রত্যেকদিন নিজেকে সে সময় দিতাম, একাকিত্বের সময়টা। বা সেই আমি ভেবেছি এইবার আমাকে ঝাঁপিয়ে পড়ে একটা কিছু করতে হবে যেটাতে শুধুমাত্র আমার বাবা মা নয়, সেটাতে আমার নিজস্ব আইডেন্টিটি, এই যে অপমান, এই যে মানে আত্মীয় স্বজন, মানে লিটারালি এই ভাষাটা ইউজ করছি, খিল্লি করছে। হ্যাঁ, যারা সামনে দেখাচ্ছে যে খুব ভালো, আহারে ঘুরে বাবা চাকরি চলে যাওয়া মেয়ে। কিন্তু আমি একটা জীবনের ওই অভিজ্ঞতা থেকে একটা জিনিস মেয়েদের ক্ষেত্রে বুঝেছি, কেউ এসে আপনাকে উদ্ধার করবে না, নোবডি উইল কাম। নিজেকে তৈরি করতে হবে, এটা আমি আমার জীবনের বাস্তব এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। অ্যান্ড আই এম সো হ্যাপি। আজকে যদি আমাকে জিজ্ঞেস করে যে তোমার প্রেমিককে দেখলে তুমি কি করবে, আমি একটা 10,000 টাকার ফুলের বুকে কিনবো, মানে ফুলের 10,000 টাকার ফুলের বুকে হিসেবে যথেষ্ট দামি, আমি তার কাছে যাব,
হাতে বুকেটা দিয়ে তাকে জড়িয়ে ধরে দুগালে দুটো চকাস চকাস করে চুমু খেয়ে বলবো থ্যাংক ইউ সো মাচ ভাই, বাঁচিয়ে দিলি। হ্যাঁ কিন্তু তখন ইট ওয়াজ টাফ, মানে হ্যাঁ। এখন না অনেক বছরই মনে হয় ঠিকই হয়েছে, যা জো হুয়া আচ্ছা হুয়া। হ্যাঁ হ্যাঁ ওটা আসলে লিখেই রাখে, তোমার ডেস্টিনিতে লিখে তোমার রাখে। শিক্ষা দেওয়ার জন্যই ওটা এসছে। ওটা এসছে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, যখন ছেলেটি, আমি নাম বলছো না, আমিও না, আমিও বলছি না যে চাইছি না, হ্যাঁ, দরকার। তো জীবন গড়িয়ে আমি তাকে গেছে। সেলিব্রিটি করতে চাই না। হ্যাঁ হ্যাঁ, তো আমি বলছি যে 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 ছেলেটির সঙ্গে তোমার এরকম সম্পর্ক, বিয়ে হবে, হ্যাঁ, তো ও যদি করবেই না, যদি 3.5 বছর ধরে ও সম্পর্কটা টেনে নিয়ে গেছিলই বা কেন, এটা তুমি কখনো জিজ্ঞেস করোনি? না প্রথমত সেই মেন্টাল স্ট্রেংথ আমার ছিল না, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পেরেছি পরবর্তীকালে, ও চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পরীক্ষাটা ছিল, হ্যাঁ আর তুমি তো জানো এটা খুব টাফ পরীক্ষা, tough খুব পরীক্ষা। টাফ পরীক্ষা, একেবারে কেউই পাশ করে না। হুম। সেখানে ও খুব মানে ভালো স্টুডেন্ট ছিল, বাট অ্যাভারেজ ভালো। হুম। সে ওই পরীক্ষাটাতে গোটা ইন্ডিয়ায় 7th হয়েছিল। হুম তার কারণ হচ্ছে ওর একটা ইন্সপিরেশন দরকার ছিল, একটা একটা মেয়ে, যে মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে মডেলিং করছে, তার একটা সাপোর্ট সিস্টেম, বন্ধুত্ব, রেগুলার পিঠ চাপড়ানো, রেগুলার ইন্সপায়ার করা, এবং শেষের পরীক্ষার 15-20 দিন ও সারাদিন আমার মায়ের পারমিশন নিয়ে আমার বাড়িতে এসে পড়তো, যাতে ও আমাকে মাঝে মধ্যে দেখতে পারে, নাহলে ওর নার্ভাস লাগছে। এবার দেখো, যে বাড়িতে ছেলে মেয়ের বিয়ে ঠিক হয়ে যায় তার বাবা মার উপস্থিতিতে আসতেই পারে, হুম। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় সেটার একটা ওর ওর ব্রেকআপ করার ইচ্ছাটা হয়তো অনেকদিন আগেই ছিল। ও যখন কাকে সাকসেসফুল হয়ে গেল তখন আর মনে হলো সাকসেস আমার মনে হলো যে আমার আর নতুন করে কোনো কাঁধ লাগবে না, আমাকে আর ইন্সপায়ার করার জন্য এখন কাউকে লাগবে না। মানে অন্ধত্ব ঘুচে গেলে আগে যেমন লাঠিটা ফেলে দেয় মানুষ, একদম তাই একদম। তো? বাট ঠিক আছে, যে হুয়া আচ্ছা হুয়া, হুম মানে হুম ভালোই হয়েছে। আমি মাঝে মাঝে ভাবি ওই জীবনটা হলে আমি কি করতাম, অনেকগুলো একটু একটু ভাবার পর মনে হলো না ঠিক আছে, ভালোই আছে। কি করতে তুমি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বউ হতে? প্রথমত তো আমি কোনো কাজ করতে পারতাম না, হুম। দে আর রিয়েলি অর্থোডক্স। আর ওই টিপিক্যাল মেগা সিরিয়ালের মতোই আমার জীবনটা হতো, কারণ প্রচন্ড অন্ধভক্ত ছিল মায়ের অন্ধভক্ত হওয়া ভীষণ ভালো। আমি প্রচন্ড পছন্দ করি যে ছেলেরা মাকে খুব ভালোবাসে, কারণ আমার হাজবেন্ড তার মাকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু সে ভালোবাসে বলেই বোধহয় আমাকে এত রেসপেক্ট করে, হুম। কারণ ওর মাও ইন্ডিপেন্ডেন্ট মহিলা ছিলেন। কিন্তু আহ, মেয়ে মানে ছেলেদের মাকে ভালোবাসার জন্য যখন মেয়ে নিজের বউকে ছোট করতে শুরু করে, সেটা খুব টক্সিক ভালোবাসা হয়। তো ওটা একটা হওয়ার প্রভূত চান্স ছিল। তো যে যার কথা বলছো, যে তোমার বাড়িতে এসে পড়াশোনা করতো, হ্যাঁ এবং তারপর যখন একটা ফোনে বললো যে বিয়ে করা সম্ভব হবে না, হ্যাঁ তখন তোমার বাবা মার হ্যাঁ, প্রচন্ড রিয়াক্ট করেছিল, প্রচন্ড রিয়াক্ট করেছিল, বাড়িতে ডেকে পাঠিয়েছিল, ওর বোন শুদ্ধ এসেছিল। হুম। কিন্তু আমার বাবা একটা দুর্ধর্ষ কথা বলেছিল। আমার বাবা বলেছিল যে ও যদি তোকে কোনোদিন এরপরে বিয়েও করতে চায়, আমি তোকে বলবো তুই করিস না, কারণ ওর চোখে মুখে আমি যে রিজেকশনটা দেখেছি, ভালোবাসায় রিজেকশন নিয়ে কেউ কারোর সঙ্গে থাকতে পারে না। তো হুম। আমার মনে হয়েছিল খুব যে ভালো কথা, খুব ভালো কথা, মানে তোমাকে যে জোর করে ভালোবাসার সম্মান হয় না। পাওয়া যায় না। সুতরাং ভালো। আসলে অনেকগুলো চোখ বাকি ছিল ভালোবাসা দেখার, সেই হ্যাঁ, অপেক্ষা। সেই তারপরে বাবা মা এই পরিস্থিতি থেকে, অর্থনৈতিক পরিস্থিতি থেকে উঠলেন, মানে তুমি তো কাজ করছোই, ঠিক আছে, এবারে বাবা মা এদিকে তাদের মতো অবস্থাটা খারাপ, আস্তে আস্তে ঠিক হচ্ছে হয়তো হ্যাঁ, তোমার মাধ্যম দিয়ে। আমার 2003-04 পরে মানে তোমার সিরিয়ালটাই মোটামুটি আমি বলতে পারি সংসারটাকে- আমার ইন্ডাস্ট্রি আমাকে বাঁচিয়ে রেখেছে। ইট ইজ মাই নট, আমি আগে বলতাম যে এই অভিনয়টা আমার প্যাশন, এটা আমি আগে সব সময় বলতাম, কিন্তু আমার মনে হয় এই অভিনয়টা আমার এক্সিস্টেন্স, নট অনলি অ্যাবাউট মানি, এটা আমার পরিচয় দিয়েছে, আমার সম্মান দিয়েছে, ফেরত দিয়েছে। এবং যে সম্মানটা, যে আত্মবিশ্বাসের অভাবটা আমার হয়ে গেছিল, সেটা 10 ডবল আমাকে ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ। রিলেশনটা ভীষণ ইম্পর্টেন্ট জানো, আমাদের দেশে ব্রেক অফটা একটা মেয়েদের, তুমি যে বয়সেই থাকো না কেন, সেটা ভীষণ মেয়েদেরকে ভীষণ একটা কি বলবো, সমাজ যদি থেকে ঝটকা দিয়ে তুলে দেয় তো খুব ভালো। খুব ভালো। তোমার পেনটাকে যদি তাই জন্য আমার মনে হয় যে কোনো মেয়ে যখন আমাকে বলে, বাচ্চা বাচ্চা মেয়েরা যেমন ব্রেকআপ হয়েছে, আমি তাদের বলি দেখ না, ভালো কিছুই আসছে তোর জন্য, এটা সবসময় আমি বলি তাদের। আচ্ছা এখন যে তুমি সিরিয়াল করো, হ্যাঁ। হ্যাঁ, এখন এই যে বাচ্চা মেয়েরা তোমাকে বলে যে ব্রেকআপ হয়েছে, তা হ্যাঁ, তা এদের অ্যাটিটিউড গুলোর মধ্যে কিরকম দেখো, যেটা তোমার মধ্যে, মানে আমাদের আমাদের সময় বলছি, হ্যাঁ। মানে আমি আর একটু বড় তোমার চেয়ে, তো সে ছিল না? আহ
এখনকার মেয়েরা, ছেলে মেয়েরা বোথ ভেরি ফোকাসড, প্র্যাকটিক্যাল। ওরা ওরা জানে যে একটা ফ্ল্যাটটাকে কিনতে হবে, ওরা জানে যে আমাকে এসআইপিটা করতে হবে, ওরা জানে নিজের ভালো থাকার জন্য প্রেম করাটা যেমন জরুরি, তেমনি প্রেমবিহীন আমি কারোর সঙ্গে শুতেও পারি, সেটা তো আমাকে কেউ জাজ করবে না, নিজের কাছেও নিজের জাজড হব না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের মধ্যে ছিল না। আমরা প্রেমের বাইরে কাউকে হাত ধরবো, চুমু খাবো, এটা আমার কাছে একটা মানে কি বলবো, একটা মানে অদ্ভুত একটা পারভার্সন ছিল। কিন্তু না, ইটস নট দ্যাট, ইটস নট শরীর আর এটা যে আলাদা আলাদা, এটা হতেই পারে। হ্যাঁ, অবভিয়াসলি তুমি মনবিহীন শরীরটা ইন্টিমেসিটা হয় না, এটা বন্ধুত্ব থেকেও হতে পারে। মানে প্রেম মানে শাশ্বত প্রেম, চলো বিয়ে করছি, 2 বাচ্চার মা হচ্ছি। আমাকে একজন খুব সিনিয়র অ্যাক্টর বলতেন, বিপ্লব দাশগুপ্ত, চলে গেছেন, বিপ্লব দা খুব মজা করে বলতেন, বলেই তোদের বাঙালি মেয়েদের খুব ভয় লাগে, কেন বলে চুমু খেলেই বলবে বিয়ে করতে হবে। তারা বাঙালি মেয়েরা এখন আর একদম এরকম নেই, বাঙালি মেয়েরা স্মার্ট, ভীষণ স্মার্ট। মন আর শরীর আলাদা, নিজের জীবনটা আলাদা, নিজের বেঁচে থাকা ভালো থাকাটা তারা করতে পারে। আরবান মেয়েরা আস্তে আস্তে আরো ভালো হবে আমার মনে হয়, নিজেকে প্রায়োরিটি দিচ্ছে মেয়েরা আজকাল। হ্যাঁ, খুব বেশি প্রায়োরিটি। আর সব থেকে বড় কথা আমার যেটা মনে হয় নিবেদিতা, এটাতে বয়সটা ম্যাটার করছে না। একটা 18 বছরের মেয়েও দিচ্ছে, একটা 50 বছরের মহিলাও দিচ্ছে, একটা 28 বছরের মেয়েও দিচ্ছে। এই সবে মেয়েদের রিভলিউশনটা মোটামুটি খানিকটা এগোচ্ছে। কিন্তু এখন কিন্তু এই প্রজন্মের মেয়েদের আবার একটু সমালোচনাও প্রচুর হয় যে এসেই দুটো, একটা গাড়ি হয়ে গেল, একটা ফ্ল্যাট হয়ে গেল, একটা অমুক হয়ে গেল, একটা তুসুক হয়ে গেল। হ্যাঁ, তাদের এই যে মানে ইন্ডাস্ট্রির কথা বলছো, ইন্ডাস্ট্রি সিরিয়াল করতে এসে প্রথমেই তার একটা ফ্ল্যাট কেউ কিনে ফেলেছে বা একটা বাড়ি কিনে ফেলেছে, যেটা দারুণ একটা মার্সিডিজ কিনে ফেলেছে, যেটা কিন্তু খুব অ্যাবনর্মাল, চোখে পড়ার মতো। কিনে ফেলেছে না কিনে দিয়েছে আর কি, সেটা ঠিক আছে। তাদের যদি ক্ষমতা থাকে যে কেউ তাদেরকে মার্সিডিজ কিনে দিচ্ছে, বিরাট 4 তলা একটা বাড়ি করে দিচ্ছে, তো কংগ্রাচুলেশনস টু দেম। আমাকে তো কেউ এক কাপ চাও খাওয়াতে রাজি, এত মুখ এত খ্যাক খ্যাক করে কেউ খাওয়াবে না। তো এনিওয়ে, এটা তাদের চয়েস, তারা করছে, নো ওয়ে টু জাজ। তুমি বাহ, খুব ভালো। আমি বলছি যে তুমি যখন এই কাজ সিরিয়ালে এসেছিলে, যিশু দাশগুপ্ত প্রথম তোমাকে এনেছিল, তারপরে তোমার নিজের মনের কাছাকাছি সিরিয়াল গুলো একটু কি কি বলো? অনেক, যিশু দাশগুপ্ত, তিথির অতিথি তো ভীষণ মনের কাছাকাছি। তারপরে সখী, রবি ওঝার, যমুনা ঢাকি আছে, জড়োয়া ঝুমকো খুব ভালো সিরিয়াল। তারপরে তুমি রবে নীরবে, খুকুমণি হোম ডেলিভারি, মানে কত। আমি একটা কথা বলবো, আমি খুব লাকি সিরিয়ালের ক্ষেত্রে, আমার খুব একটা কোনো সিরিয়ালই খুব ফ্লপ নয়, এরাও সূত্র। হ্যাঁ, আর আমার ট্র্যাক গুলো খুব হিট, মানে এই জন্য হয়তো টিকে আছি এতদিন। মানে আমি তো দেখো সেই অর্থে নায়িকার রোল করি না, কিন্তু গল্প এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কটা চরিত্র থাকে সিরিয়ালে, আমি তার মধ্যে একজনের কাজটা করি আর কি, সেটা আমার খুব ভালো লাগে। নিশ্চয়ই, হ্যাঁ, সেই কাঁধে করে নিয়ে যাওয়াটা তো বিরাট ব্যাপার, একটা চরিত্রকে বয়ে নিয়ে যাওয়া। এই কারণেই তো এখনো মেগা সিরিয়ালে তোমার ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কাজ আছে। কিন্তু এখন অনেকেই অভিমান করছে, বলছে যে শুধু যারা প্রোটাগনিস্ট তাদের দিকেই দেয়া হয়। আসলে কি জানো তো, আমি একটা বাজেটের ব্যাপারটাও এখন শুনেছি, খুব বাড়াবাড়ি হচ্ছে। কোনো আর্টিস্ট, আমি এটাও বলবো যে অতিরিক্ত বাজেটও বেড়ে গেছে, তাদেরকে বেশি দিন ডেটস নেওয়া যায় না। কিন্তু বাজেটের ব্যাপারটা একটা আছে। একটা মেগা সিরিয়ালে আগে যে একটা চরিত্র অভিনেতা করে আমি যে ডেটসটা পেতাম, সেটা কিন্তু অনেকটা কমে গেছে। এটা হ্যাঁ, ডেফিনেটলি করোনার পর থেকে স্পেশালি আস্তে আস্তে টাকার অঙ্কটা কমে গেছে। তো তোমাকে কি সেরকম টাকার অঙ্কে কম্প্রোমাইজ করতে হয়েছে? হ্যাঁ, ভালো কাজ করতে গেলে সবসময় সব মানুষকেই, আমি যদি অন্যদিকে কোনো কম্প্রোমাইজ না করি, আমাকে এদিকে একটু কম্প্রোমাইজ করতেই হবে, কিছু করার নেই। মজার কথা বলো তুমি। হ্যাঁ, মানে যে পৃথিবীর কোনো মানুষ এটা বলতেই পারে না, আমার মনে হয় স্টিভ জবসও এটা বলতে পারেন না যে তাকে কম্প্রোমাইজ করতে হয়। কিন্তু কম্প্রোমাইজটা কিসে করছো? মানে তুমি কি বাজে অ্যাক্টিং করে অন্য কম্প্রোমাইজ করে একটা কাজ পেয়েছো? সেটা নয়। আমি মনে করি যে কম্প্রোমাইজটা কিসে করছো? আমার মেকআপ ভ্যান নেই, আমি ঠিক আছে চলো রাস্তায় টুল পেতে দুটো পাখা, স্ট্যান্ড পাখা লাগিয়ে আমি মেকআপ করে নেবো, সিনটা ভালো হওয়া উচিত। ওই কম্প্রোমাইজে আমি সবসময় রাজি আছি আর কি। কিন্তু আদার্স যে কম্প্রোমাইজ বলছো, সেরকম কিছু এসছে তোমার কাছে? না, আমি ওটাতে মানে এসে দেখো, আমার
কেন আসবে না? সব এই যে সেক্টরেই casting, আসে, হ্যাঁ, সেই sector- কাজে সব সেক্টরে আসে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিন্তু কর্পোরেট। তোমাদেরটাতে একটু বেশি। না, আমাদেরটা গ্ল্যামারাইজ না, হ্যাঁ, আমাদেরটা অনেক গ্ল্যামার হ্যাঁ, জগৎ তো, ফলে চোখে তোমাদের কাজল লাগিয়ে যদি তুমি কম্প্রোমাইজ করো, মানে এটা মজার করেই বলছি আর কি, তাহলে সেটার ওই বাজার দরটা অনেক বেশি থাকে আর কি। হুম। আর অভিনেত্রীরা তো বেসিক্যালি পাবলিক প্রপার্টি অনেকের কাছেই, মানে ওদের ওদের তো মানে চাহিদাটাও বেশি থাকে, আমি এই বেশি থাকে। প্রফেশনটাকে সব জেনেই বেছেছি। হুম, হুম। তো এটার যে ভালোগুলোকে যেমন আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, এটার খারাপটাকেও আমাকে তো অ্যাকসেপ্ট তোমার করতে হবে। এরকম কোনো অভিজ্ঞতা আছে যে হ্যাঁ, যেটা থেকে casting call, হ্যাঁ হ্যাঁ, অনেক আছে অনেক আছে। তাই? হ্যাঁ, মানে আমার জীবনের কোনো পরবর্তী মিটু মানে নেই। কিরকম শুনি একটু অভিনয়। মানে ভাবো, একজন খুব বড় প্রডিউসার ডেকেছিলেন, বলেছিলেন যে এরকম তোমাকে সেকেন্ড হিরোইনের রোল নেওয়া হবে, তখন অনেক ছোট যদিও আমি, তো এরকম নেওয়া হবে, তো তুমি কি রাজি আছো? তাহলে কিন্তু আমার মানে ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ উইথ মি, মানে বাংলাতেই বলেছিলেন যে আমার সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে। তাও ভালো যে উনি কম্প্রোমাইজ শব্দটা ব্যবহার করেছিলেন। তো আমি বলেছিলাম যে স্যার দেখুন, আপনার কিছু তারিকা আছে কাজ করার। আমি একদম স্যার বলেই বলেছিলাম, মানে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার এখন দাদুর বয়সী প্রায় হয়ে গেছে। ভাবা যায়। হ্যাঁ, ঠিক আছে। তো তো উনি বলেছিলেন, একটু একটু বুঝতে পারছি বোধহয়। না, ঠিক আছে। তো আমি বলেছিলাম যে স্যার, আমি তো এই রাস্তাটা আমার রাস্তা না, এই রাস্তাটা আপনার রাস্তা, আপনি আপনার রাস্তায় চলুন, আমি আমার রাস্তায় চলি। কিন্তু এই কথাটা বলে যখন নিচে নামছিলাম, আমার প্রচন্ড রাগ হচ্ছিল, কারণ আমি ওই কাজটার জন্য 90 টাকা ট্যাক্সি ভাড়া দিয়ে এসেছিলাম তখন। তখন আমার কাছে 90 টাকাটা খুব অনেক টাকা, ইম্পর্টেন্ট হ্যাঁ, ছিল। হ্যাঁ, মানে আমার এত রাগ ধরছিল। তারপরে বিভিন্ন জায়গায় উনি আমাকে দেখেছেন দাঁত কেলিয়ে, ক্যাসে হোক, ঠিক আছে হ্যাঁ স্যার ভালো আছে, আপনি ভালো আছেন তো, ব্যাস ভালো থাকলেই ভালো। তখন মনে হয়নি যে এটা করলাম না পরবর্তীকালে কাজ পাবো কিনা, লোকে এটা এই ভয়টা লাগেনি কখনো? না, জীবনে কত কিছু পেরিয়ে এসেছি, আর এটা তো ছোটখাটো জিনিস আর কি। ওইটার পরে যদি সার্ভাইভ করতে পারি, তাহলে তো এটার পরে তো ওইটার পরে মানে এই প্রথম প্রেমটার পরে। প্রেম বলো, বাবার ওই অবস্থা বলো, জীবনে কঠিনতম মুহূর্ত, ভাবা আমি তোমাকে একটা 5% বলতে ছবি পারলাম, ছবি দেখাতে পারলাম, আমার প্রত্যেক মুহূর্তে যে হিউমিলেশন, যে চোখের জলটা, ওটা তুমি কাউকেই দেখাতে পারিনি, ওটা নিজের মধ্যেই তো রাখতে হয়। আচ্ছা, তোমার যে বেহালার বাড়িটা, হ্যাঁ। সেটা বাবার বাড়ি? বাবা কিনেছিলেন একতলা, আমরা এখন ওটাকে 3 তলা করে মানে বেশ বড় বাড়ি। কেন আমি ফ্ল্যাটে থাকতে পারবো না? কারণ আমার তো মানে রাস্তা থেকে যত কুকুর আছে সবগুলোকে তুলে নিয়ে চলে আসে, আমার পাগলামি আছে একটা। তো ফ্ল্যাট থেকে তো আমাকে তাড়িয়ে দেবে। বাড়িটা হলে সুবিধা, ওরা এক একটা ঘরে, মানে ওরা তো আমার থেকে অনেক সুখী থাকে, ওরা এসি ফেসি চালিয়ে থাকে। আমি গরমে ঘামতে ঘামতে ঢুকলাম, ওরা দেখি এসিতে কি বিরক্ত যে আমি ঢুকেছি বাড়িতে। তো ওরকম ভাবেই আমরা থেকে। আর ফরচুনেটলি আমার যে কর্তাটি, উনিও আবার খুব পশুপ্রেমী, ভীষণ ভালোবাসেন আর কি। হ্যাঁ, তোমার এই কর্তার কথায় আসতেই হবে। তার মধ্যে বলি, জিজ্ঞেস করি বাবা মার কথা। মা বোধহয় রিসেন্টলি চলে গেলেন না? চলে গেছেন। লাইক আমার বেস্ট ফ্রেন্ড বলবো না, বড় দিদি ছিল অ্যাকচুয়ালি। মা, হ্যাঁ, মা দিদি ছিল, মানে মা কি ছিল সেটা মানে আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মনে হয় কবে চলে গেলেন? জানুয়ারি মাসের 15 অ্যাকচুয়ালি মা বোধহয় আমার ফাইটিং স্পিরিটটা ছিল। কিছু মানুষ, আমি খুব বিশ্বাস করি, কিছু একটা এঞ্জেলস থাকে না, যারা তোমাকে প্রোটেক্ট করে মেন্টালি, স্পিরিচুয়ালি, মা ছিল সেরকম। কিন্তু সব দিক থেকে একটা অসংসারী, সব দিক থেকে আমার মা কোনোদিন আমাকে প্রচন্ড রান্না করে খাওয়ায়নি, কিন্তু আমার বাড়ির সব গয়না যখন চলে গেছে, আমার মা বলছে চলে গেছে কি যায় আসে, আজকে তুই আবার 100 ভরি গয়না করে নিবি, আর বুবু তুই একটা 50 ভরি গয়না পরে রাস্তায় বেরোলে লোকে তোর গয়না নিয়ে আলোচনা করবে না, তোর অভিনয় নিয়ে আলোচনা করবে, তো ওটাতে কনসেন্ট্রেট করবে। তুমি বুঝতে পারছো তো আমার মা কি আধুনিক টাইপের। সো আমার মা বিক্রি করতে হয়েছিল। হ্যাঁ, সব আমার বাড়ির যা গয়না ছিল সব বিক্রি হয়ে গেছে, যা ছিল সমস্ত, একটা কণাও ছিল না, একটা কণাও ছিল না। ঠিক আছে, ইটস আ পার্ট অফ লাইফ। গয়না কি হবে, আমি মানে আমার তো দিনের শেষে মনে হয় যে আমার সমস্ত ছবিগুলো এক একটা 100 ভরি গয়নার মতো। সেই গয়না আমি কালকে ইচ্ছে করলেই আমি কিনতে পারি, সেটা কোনো কথা নয়। আর আমি একদমই গয়না পার্সন নই, আমার হচ্ছে না, ওটা একটা ইমোশন তখনকার দিনে। কিন্তু আমার মা ওই ইমোশনে কোনদিন ধারি। আচ্ছা, আমার মা বলেছে যে তোর পরিচিতিটাই আসল তোর গয়না।
হ্যাঁ এটা হ্যাঁ ডেফিনেটলি আমি বলবো না যে যারা গয়না বানাচ্ছেন তারা ভুল করছেন, এটা অ্যাসেট। আর আমার মায়ের প্রতি আমার একটা রাগ আছে লাস্টের দিকে, আমার মা আমার থেকে বেশি আমার বরকে ভালোবাসতো। হ্যাঁ এইটা আমার একটু রাগ। আচ্ছা, তোমার বরের, তুমি অনেক দেরিতে বিয়ে করেছো। হ্যাঁ হ্যাঁ। কারণ তুমি, আমি আমার সঙ্গে দইপায়নে দেখা হয়েছে 2016, আমরা মনে হয় 20 বা 21, ওই সময় আমাকে জানতে হবে ফোন করে তাহলে কোন সময় করে। মানে কোন ইয়ারে বিয়ে করেছো মনে নেই? না না, থাকাটা মনে আছে, একসঙ্গে থাকাটা ইট ওয়াজ মোর ইম্পর্টেন্ট। কবে থেকে থাকছো? আমরা থেকেছি 16-তে দেখা হয়েছে আমাদের, আমরা 17 থেকে থেকেছি। মা শুধু রাস্তার দিকে ধমকি দিয়েছিল যে একে বিয়ে তোমাকে করতে হবে। ও, আর তোমার ওইখানে বেহালাতেই? না, আমরা প্রথমে গলফ গ্রিনে থাকতাম, দুজনে মিলে? তারপরে আমার মা দেখছি সারাদিনই বাড়িতে নেই, কোথায় না গলফ গ্রিনের বাড়িতে বসে আছে। আমি শুটিং থেকে বাড়ি গিয়ে দেখছি মা নেই, গিয়ে দইপানের সঙ্গে বসে আছে, দুজনে সপ্তপদী থেকে ইলিশ মাছ খাচ্ছে, এ খাচ্ছে, আর আমার বাড়িতে কোনো ফ্রিজ খুলে দেখছি রান্না নেই। বলছি, তোমরা কি আরম্ভ করেছো বলো তো? লিভিংটা কে করছে? তোমরা করছো না আমি করছি? বলছি ও আচ্ছা। তারপরে আমার একটা সেন্ট বার্নার ছিল, আমার মা তাকে নিয়ে চলে যেত গাড়ি করে। তারপরে দেখলাম না দুটো সংসারে প্রচন্ড খরচ বেঁধে যাচ্ছে, আর আমার হাজবেন্ডের বাবা মা নেই। আচ্ছা, ওর খুবই ছোটবেলায় মারা গেছেন বাবা। আলাপটা হলো কি করে? আমার অ্যাকচুয়ালি আমার যে এক্স বয়ফ্রেন্ড, ও হচ্ছে তার বন্ধু, ফেসবুকে এক্স বয়ফ্রেন্ড মানে ওই সেই না না না, আমার অনেক বয়ফ্রেন্ড ছিল, সুতরাং এটা কোন এক্স তুমি আমাকে জিজ্ঞেস করতে হবে। একটু বলো। আমি তো প্রেমিক মানুষ, লিব্রা তো, হ্যাঁ। মানে ইমোশনাল। কিন্তু আমার সবাই বলে যে তোর প্রেমগুলো নিয়ে তোর মতামত। আজ আমার প্রত্যেকটা প্রেমই খুব শাশ্বত, মানে কোনো প্রেমই কোনো প্রেমের থেকে ছোট নয়। আর আমার প্রত্যেকবারই মনে হতো এটাই শেষ এটাই শুরু, মানে এটার মানে আমি আমি একদম ইমোশনাল ফুল এখনো। বাট এবার আমি তোমার যে তারপরের যে প্রেমগুলো তোমার হয়েছে, মানে হ্যাঁ। প্রথমটা তো তুমি বললে, আর পরের যে কোনো প্রেমই তারপরে যেটা হয়েছে সেটা বিয়ে করার জন্য নয়, আগে থেকে হেডলাইনটা দিয়ে দিলাম, সেটা প্রেম। সেটাকে তুমি প্রথম থেকেই জানতে? হ্যাঁ, আমি প্রথম থেকেই জানতাম যে বিয়ে আমি করবো না, কেন একে আমি বিয়ে করবো না, এই রিংটা আমার হয়নি, একে আমি বিয়ে করবো না, আমি বিয়ে করার জন্য আর প্রেম মানে সেই আমি ভালো নিয়ে গেছো? অ্যাকচুয়ালি কি জানো তো, আচ্ছা, ওই বদলাটা কি নিতে চাও? না না বদলা না, আমার কি মনে হয়েছিল বলতো, ওই প্রেমটাতেও যেটা আমি বিয়ে করবো বলে এত বেশি সিরিয়াস হয়ে গেছিলাম বা এত ধাক্কা পেয়েছিলাম, ওটা যদি একটা মজার আনন্দের অভিজ্ঞতা, যেটা একটা ছোট বয়সে হয়, লেকে প্রেম করতে যাওয়া, হাত ধরে ঘোরা, ভ্যালেন্টাইন ডেতে পকেট মানি দিয়ে কার্ড দেওয়া, এটা যদি ওটার মধ্যেই সীমাবদ্ধ থাকতো অনেক বেটার থাকতাম। তো বেশি সিরিয়াস আমি, তাই জন্য একটা জিনিস লাইফে বুঝে গেছি, অতিরিক্ত সিরিয়াস হয়ে লাভ নেই। তোমার জন্য যেটা হওয়ার ঠিক স্মুথ। তারপরে ওইটা ঘটার পরে তুমি এতটা ম্যাচিওর হয়ে গেলে, তারপর থেকে সিরিয়াস সিরিয়াস প্রেমটা সিরিয়াস করে না, তারপরে কাটতো কি করে সেগুলো? কেটে যেত যেরকম প্রেম, অজস্র মানুষের জীবনে যেরকম প্রেম কাটে সেরকম। পরিচিত কেউ আছে তার মধ্যে? ইন্ডাস্ট্রির খুব একটা কারোর সঙ্গে আমি প্রেম করিনি, ইন্ডাস্ট্রির বাইরে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, তারপরে ভাবো তাদের নাম বলা যাবে না, নাম বলতে হবে না, মানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ছিল, কেউ গিটার বাজাতো, আচ্ছা, কেউ লেখক ছিলেন। মানে লেখক মানে আমি বলছি না যে বিশাল খুব দামি লেখক, মানে কবিতা লিখতেন। আমার এখনো মনে আছে যে কবিতাগুলো আমার উদ্দেশ্যেও কিছু থাকতো আর কি। তো আমার ইন্ডাস্ট্রি থেকে একজনের সঙ্গেই আমার গভীর সম্পর্ক ছিল, যা ছিল গৌতম দা। গৌতম দা পাস্ট হবে 2014-তে লাং ক্যান্সার। আর গৌতম দার সঙ্গে গৌতম সেন, গৌতম দার সঙ্গে ওটা প্রেম হয়ে শুরু হয়েছিল। লাস্টে গৌতম দা কিছু বছর, 2-3 বছর পরে গৌতম দা আমার বাবা হয়ে গেল দেখলাম, 17-18 বছরের বড় ছিল। অ্যান্ড হোয়াট এভার আই অ্যাম, দ্য কনফিডেন্স, যে মানুষটা ওয়ার্ল্ড ফিল্মস দেখে, যে মানুষটা জীবনবোধের কথা বলে, যে তোমাকে নিয়ে কি কাজ করেছে? টেলিভিশনের অনেক কাজ করেছেন, কিন্তু আমি গৌতম দার সঙ্গে সেরকম কাজই সেরকম ভাবে করিনি। ও ছবি করেছি, হ্যাঁ ছবি, একটা পাখি বলে ছবি করেছি, তাতে আমার লিড কাস্টিং না, সুন্দর চরিত্র করেছি। তার সঙ্গে তোমার একটা ভালো রিলেশন ছিল প্রচন্ড, মানে হি ওয়াজ এভরিথিং ফর আস, মানে আমার মা বাবা কাছে, আমার কাছে হি ওয়াজ এ মেন্টর ফর মি, হি ওয়াজ এভরিথিং। মানে আমার খুব ভালো লাগছে আজকে আমি গৌতম দার কথা বলছি তোমাকে, গৌতম দা না থাকলে আমি হতাম না। মানে এই সম্পর্কটাকে প্রেমের সম্পর্কে বলা যায় তো? এই সম্পর্কটাকে প্রেম, মেন্টর, ভালোবাসা, গার্জেন, গুরু, সব, মানে এটাকে বলা যায়, আমার মনে হয় এটা প্রারব্ধ আমার। আমি নিশ্চয়ই আগের জন্মে কোনো পুণ্য করেছিলাম, বা আগের জন্মে আমরা লিভ ইন করেছিলে। হ্যাঁ হ্যাঁ, আমরা লিভ ইন গৌতম সেনের সঙ্গে লিভ ইন করেছিলাম। এবং যখন গৌতম দা চলে যায় শেষ সময়টা, আই ওয়াজ ভেরি, মানে
খুবই ভেঙে পড়েছিলাম, যে মানে আমি সাইকিয়াট্রিক ট্রিটমেন্টে চলে যেতে হয়েছিল ও আমার। বাবা। হ্যাঁ মানে খুবই খুবই চাপের ছিল, গৌতম দা চলে যাওয়াটা আমার কাছে খুব চাপের, মাথার উপর থেকে ছাদ চলে গেছিল মনে হচ্ছিল। হুম। সো তো গৌতম দা চলে যাওয়াটা, গৌতম দাকে অনেকবার বারণ করতাম এত সিগারেট খাবেন না নল, শুনতো বাবা চুপ করো বাচ্চা মেয়ে, তুমি বেশি কথা বলো না। গৌতম দা মাচ মোর মানে ওল্ডার দ্যান মি, 17-18 বছরের। হি ওয়াজ মাই এভরিথিং। মানে তুমি থাকতে থাকতে উনি চলে গেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি পুরোটা শেষ অন্তিম শেষটা। যাত্রা থেকে মানে প্রথম ক্যান্সারের রিপোর্ট কার্ডটা নিতে যাওয়া থেকে অস্থি ভাসানো থেকে পুরোটা আমি। হুম। ওই ওইটা আমার জীবন সম্পর্কে একটা অদ্ভুত বোধটা পাল্টে দিয়েছে। পাল্টে দিয়েছে। 2013-তে চলে গেলেন গৌতম দা, এবং আমার আমার বলতে খুব ভালো লাগে যে আমি যদি গৌতম দার নামে 1%ও ক্রিটিসাইজ করি, সবার আগে আমাকে বোধহয় টেনে একটা চড় মেরে দেবে দই পায়ের। হুম। মানে হি ইউজ টু রেসপেক্ট গৌতম দা লাইক এনিথিং, বিকজ মায়ের থেকে শোনা। হুম। আই এম হ্যাপি ফর দ্যাট। মানে আমার জীবনে এরকম একটা সম্পর্ক এসেছিল, হয়তো খুব লিখিত ভাবে সম্পর্কটা ছিল না, খুব সমাজের কোট আনকোট মানা সম্পর্ক ছিল না, কিন্তু একটা অদ্ভুত সম্পর্ক, যেটা আমি বলবো ওনার প্রারব্ধ। বাড়ি থেকে ওনার না না, উনি তো অনেক সিনিয়র ছিলেন, মাঝে মাঝে থাকতেন যেতেন ওনার আসতেন। কোনো স্ত্রী বা কেউ ছিল না? ছিলেন, খুবই মানে বিখ্যাত ওনার এক্স ওয়াইফ ছিলেন, বিখ্যাত অভিনেত্রী তার এক্স, মানে ছোটবেলাকার প্রেম ছিল তাদের, মানে তিনি তখন বিখ্যাত হননি, তখন ছোটবেলাকার প্রেম, সেটা নিয়েও আমার কিছু বলার নেই। তারা দুজন বন্ধু ছিলেন, প্রেম মোটামুটি তারা করেছেন। বিবাহিত ছিলেন না? হ্যাঁ বিবাহিত ছিলেন, ও, ডিভোর্স করে হয়ে গেছিলেন, গেছিল, হ্যাঁ। এবং তার পরবর্তীকালে অনেক বিয়ে হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। এবং তিনিও আমাকে খুব ভালোবাসেন, তিনি আমাকে খুবই প্রশংসা করেন, ভালোবাসেন, উল্টে রাগ করেন গৌতম দার জন্য, যে এই গৌতম দার একদম ইরেসপন্সিবল, দেখ তোকে একটা বাচ্চা মেয়ে, আর আমি চিরকালই একটা বাচ্চা মেয়ে হয়ে গেলাম ওদের কাছে আর কি। ঠিক আছে, মানে আমি ভীষণ, মানে আমি তুমি খুব যখন প্রাউড ফিল করি। গৌতম বাবুর সঙ্গে যখন তুমি লিভ ইন করছো, হ্যাঁ, তখন কি ওটাকে না লিভ ইন বলা যায় না, আমার বাড়ির গার্জেন হয়ে গেছে। না, সে হলো, যাই হোক, মানে মানে ওই আর কি, আসে পুরোটা দেখা দেখি করে, আবার চলে যায়, আবার মাঝে মধ্যে আসে, এরকম আর কি। লিভ ইন করছো, লিভ ইন মানে তো হাজবেন্ড ওয়াইফের মতো হ্যাঁ, থাকা, সেটা তো তুমি যদি বলো ফিজিক্যাল রিলেশন প্রথম দিকে তো ছিল, তারপরে তো হ্যাঁ, হ্যাঁ ছিল। এখন যখন রইল, তখন কি তুমি ওনাকে কখনো হাজবেন্ড হিসেবে ভেবেছিলে? অ্যাকচুয়ালি এটা হয়তো অনেকেই বলবে খুব ন্যাকা প্রশ্ন, গৌতম দার কে আমি না সবকিছু হিসাবে ভেবেছিলাম, আমার বাবা মা, মেন্টর, গার্জেন, স্বামী, প্রেমিক। আচ্ছা। গৌতম দা ওয়াজ মানে যাদবপুরের খুবই বিখ্যাত এক্স নকশাল নেতা ছিলেন, এবং গৌতম দার কাছ থেকে যে বইগুলো পড়েছি, গৌতম দা ইজ এ টোটাল প্যাকেজ টু মি। এবং আমি সারা জীবন আপনি করে কথা বলেছি। আচ্ছা। গৌতম দা আপনি, এবং আমার ইন্ডাস্ট্রির অনেকেই জানে আমি প্রথম কাউকে গৌতম দাকে নিয়ে এত খোলাখুলি আলোচনা করলাম। আমার মনে হয়েছে আমি তোমাকে বলতে পারি, ইউ ক্যান ফিল ইট, তুমি জানতে পারবে, কারণ কিছু সম্পর্ক মানুষ জীবনে লিখিয়ে আনে প্রারব্ধ হিসাবে। আমি মনে করি এই জীবন আমার গৌতম দার সঙ্গে সম্পর্কটা খুব প্রারব্ধ, মানে এটা না হলে আমি কোনোদিন কাঞ্চনা হতে পারতাম না। আমি একটা খুব সাধারণ মেয়ে হয়ে থেকে যেতাম। আমি যে এখনো খুব অসাধারণ তা নয়, কিন্তু মানুষটা আমি জীবন বোধটা পাল্টে দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি এটা আমার সঙ্গে শেয়ার করলে। এবারে একটু একটু লেস গভীর জায়গা, আমি একটা কথা তোমাকে গৌতম দার সম্পর্কে বলবো, যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, লাস্ট দিনের কথা। গৌতম দাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল, তো ভোর 3:30-টের সময় আমি একমাত্র একা ছিলাম, আমার বন্ধু বান্ধবরা সবাই চলে গেছে, বললো আমরা একটু ওয়াশরুমে যাই, আর মা বাবাকে তো আমি আনিনি, ডিভাস্টেটেড ওরা। গৌতম দা সন্তান ছিল আর কি, যদি অসমবয়সী, মানে অনেকটাই বড়, বাট ওই থাকে না যে বাবা মা আঁকড়ে ধরেছিল গৌতম দাকে, যে এই লোকটা আমার মেয়েটাকে পুরো একদম ঠিক সলিড করে রেখে দিয়েছে। তো গৌতম দা যখন লাইফ সাপোর্টটা খোলা হলো 3:45, আমি না দূর থেকে দেখছি, হসপিটালে, ক্যান্সার হসপিটালে, এবং আমরা তো জানি যে জামা কাপড় চেঞ্জ করা হয়, এই জামা কাপড় চেঞ্জ করছিল। গৌতম দা ওয়াজ ভেরি হেলদি, গৌতম স্পিরিটেড একটা মানুষ, হই হই করে আড্ডা মারতো, চায়ের দোকানে 4 ঘন্টা
গৌতমদার আড্ডা আড্ডা শুনে চলে, চলে যেত। হ্যাঁ। সেই মানুষটাকে আমি দেখলাম, সেই মানুষটাকে শোয়া অবস্থায় দেখলাম। আমরা কোট আনকোট আমাদের সেক্স অর্গানস, হুম পুরুষ বলো মহিলা বলো, শেষটায় ওটা, কিচ্ছু নেই শরীরে, কিচ্ছু নেই, একটা পাতার মতন মিলিয়ে গেছে, শেষটা ওটা। এইটা যেদিন আমি বুঝে গেলাম না, এইটা ওই ভোরবেলা মুহূর্তে দাঁড়িয়ে আমি বুঝে গেলাম, এবং তখনও আমার ওই মানুষটাকে ভালো লাগছে, তখনও আমার মানুষটার প্রতি ভালোবাসা শ্রদ্ধা ভালো। তখন আমি মনে করলাম যে আমি পেয়ে গেছিলাম লাইফে, আই এম লাকি মানে। হুম এবং আরেকটা জিনিস আমি বলি যে আমি চারপাশে বহু সম্পর্ক ভেঙে যেতে দেখেছি ফিজিক্যালিটির অভাবে, টানের অভাবে। আমার মনে হয় যে একটু যদি মায়া, হুম এমপ্যাথিটা আমরা সম্পর্কে রাখি না, একটু টানটা রাখি, আমার মনে হয় অনেক সম্পর্ক বেঁচে যায়। অনেক সম্পর্ক হয়তো বাইরে থেকে খুব পারফেক্ট নয়, কিন্তু সেটাকে পারফেক্ট বানানো যায়। হুম এটা আমার মনে হয়েছে, এটা আমার হুম ফিলিংস আর কি। হুম সম্পর্কটার মধ্যে বিরাট মায়া ছিল। বিশাল মায়া আছে। আমি কোনোদিনও, আমাকে বহু ছেলে বিয়ে করতে চেয়েছিল, বহু প্রতিষ্ঠিত ছেলেরা বিয়ে করতে চেয়েছিল, আম, এবং তারা সবটাই জানতো। হুম। আমি উনি যখন চলে গেলেন তোমার তো একটা বিরাট লস। বিরাট লস, মানে আমার লাইফটা কোন পুরো মানে ইয়ারে? 2013 9 জুলাই চলে আচ্ছা গেছিলেন। আচ্ছা 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 আচ্ছা, খুব বড় লস। খুব বড় লস, মানে শুধু আমার না, এবং আমার আহ, মা প্রচন্ড সেকেন্ড হয়ে গেছিল। কিন্তু আমি মানে হয়তো উপরওয়ালা আছেন, তাই বোধহয় আমাকে তো আমার আমার বাড়িতে অনেক পুচকে পুচকে বাচ্চারা আছে যাদেরকে মা মানুষ করেছে আর কি, 2-3 জন আছে। তারা বলে যে দিদি, মানে তারা বিহারি আর কি, বলছে দিদি এটা তো দাদি পাঠিয়েছে মানে গৌতম দা, আর মানে মায়ের বেশ ছিল তাই দই পান এসছে। আজকে আমি দই পানির সঙ্গে তোমার আলাপটা বলো। দই পানের সঙ্গে আমার আলাপ ওই ফেসবুকের মেসেঞ্জারে, ফ্লার্ট করতে এসেছিল, খুব আচ্ছা। গালাগালি খেয়েছে কোন আমার year? কাছ থেকে। কোন year? ওই 2016 হ্যাঁ। পুজোর সময়টা ফ্লার্ট করতে এসেছিল, প্রচন্ড গালাগালি খেয়েছে। তবে গালাগালি খাওয়ার পর তারপরে আবার আমি একটু নরম হয়েছি পরের দিনকে। তো পরের দিন বলছে কি আমি 5টার সময় দেখা করবো, তারা আমি তো লেট লতিফ, আমি বলেছি আমার না 6টা বেজে যাবে, বলছে তাহলে ছেড়ে দাও, আমার কুকুরকে ডাক্তার দেখাতে আসবে, আমার মনে হয় ওটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে। আমার না এই কথাটা খুব ভালো লেগেছিল, যে ওর কমিটমেন্টটাকে, সেটা একটা পোষ্য হতে পারে, সেটা উনি, ও যে মানুষটাকে মানে ওর ওই আমার সঙ্গে দেখা করাটা তো একটা এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্টের প্রতি রেসপন্সিবিলিটি কেউ গুরুত্ব দিয়েছে। তো সেইটা আমার কাছে, আমি বললাম না ঠিক আছে আমি তাড়াতাড়ি আসবো। তারপরে আমি প্রথম দিন দেখা করার পর কোথায় মানে মিট করলে? আমরা মিট করেছিলাম রয়্যাল বেঙ্গল ক্যাফেতে। আচ্ছা। এবং আমি ওর সঙ্গে এত বাজে ভাঁট বকেছিলাম যে আমি ওকে বুঝেছিলাম যে ও তো মানে আমাকে এক্ষুনি এখান থেকে বেরিয়েই ব্লক করে দেবে। তারপরে না, ও আমাকে বলেছিলাম, আমি বলছিলাম যে তুমি কেন কিছু মানে রিয়াক্ট করনি কেন, বলে আমি বলছিলাম যে খুব একা, কথা দিয়ে সবকিছু ভরাতে চাইছো। সেটা তো কিছুটা ক্ষেত্রে তো আমি তো ছিলামই ডেফিনেটলি, গৌতমদা চলে যাওয়ার পর বা। তো এনিওয়ে, তো তারপরে আস্তে আস্তে সম্পর্ক গ্রো করে। বিয়েটা তো তুমি ভুলে গেছো। হ্যাঁ, এই 20-21 আমি এক্ষুনি ফোন করলে বলে 16তে তোমাদের দেখা হলো, হ্যাঁ। তারপরে 17 থেকে আমরা বললাম একসঙ্গে থাকতে শুরু করলাম। Lake Gardens-এ। একসঙ্গে থাকতে গিয়ে আমি আরো একসঙ্গে থাকি, মা কুকুর আমার বাড়ির লোকজন পারলে সবাই থাকে আর কি ওর সঙ্গে, আত্মীয় স্বজন সবাই থাকে। কিন্তু বেহালা লেক গার্ডেন্স টু ফা টুফা না না, আমাদের যেটা হচ্ছিল শোনো, দুটো কাজের লোক, এই ড্রাইভার একবার সকালে ওখানে যাচ্ছে, একবার এখানে, আমার দুটো লিটারেলি দুটো সংসারের খরচ হয়ে যাচ্ছে। মানে ওখান থেকে এখানে খাবার যাচ্ছে, ওখান থেকে বাবা খাবার যাচ্ছে, আমার মাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না বাড়িতে আর কি। আমার তো বিরক্ত ধরে গেছে, আমার মা আর ও খেতে চলে যাচ্ছে, আমার মা তো মনে হচ্ছিল যে হাতে স্বর্গ পেয়েছে। তারপরে তো যা হোক, তারপরে আমি ডিসাইডেড যে ওই প্রথম প্রেমের উন্মাদনাটা কাটলে তারপরে তো একটা প্র্যাকটিক্যাল ভাব আসে, এবার সংসারে না খরচটা এটা করতে হবে, তারপরে আমি ডিসাইডেড যে একসঙ্গেই থাকবো। শ্বশুর শাশুড়ি নিয়ে, আমার শ্বশুর গত হয়েছেন ও যখন ক্লাস 9-এ পড়তো, আর মা গত হয়েছেন দই পান যখন 31 বছর বয়স ছিল তখন। আচ্ছা, চলে গেছে। আমি তো বলি ওর মা থাকলে আমরা তো কত ভালো থাকতাম, কেন ওর মা খুবই ইন্ডিপেন্ডেন্ট মহিলা ছিলেন, প্রচুর সাকসেসফুল বিজনেস করতেন। আমি বললাম দইপান, মা কি করে? দইপান আইটিতে আছে। আচ্ছা, আইটিতে আছে। এবং সব থেকে বড় স্যাক্রিফাইস জানো, দইপান
প্রথম সপ্তাহে আমার জন্য সিঙ্গাপুরের চাকরি ছেড়ে দেয়। ও জানেই না যে সম্পর্কটা টিকবে কিনা। ও বলে আমি একটা চান্স নিয়ে দেখলাম, যদি সিঙ্গাপুরে চলে যেতাম, এই বয়সে তো আর লং ডিস্টেন্স হয় না, তো আমি, তবে এখন তাই ঝগড়ার সময় সবসময় বলে তোমার জন্য স্যাক্রিফাইস করাটাই এবার ভুল। কিন্তু উই আর বেস্ট ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি আমরা খুব ভালো বন্ধু। তোমরা কি এখন কোথায় থাকো? মা বেহালাতে থাকো? বেহালাতে, যে বাড়িটা বড় করেছি ও হ্যাঁ, বড় করেছো বাড়িটা। হ্যাঁ। হ্যাঁ, তো তার মানে এখন ওই বাড়িটাতেই তোমরা নিশ্চয়ই থাকো। হ্যাঁ, হ্যাঁ, আর মা আমার- মারা গেছেন রিসেন্টলি। মা মারা গেছেন আর বাবা চলে গেছেন 2014। বাবার আসলে গৌতম দার চলে যাওয়াটা বাবার একটা বড় বিরাট খুবই আঘাত ছিল আর কি। হ্যাঁ। আর আমাদের ফ্যামিলিতে না আছে ওই স্ট্রোকের টেন্ডেন্সিটা খুব আছে। বাবা স্ট্রোক হলো পরপর 2বার, আর তাই? কথা শুনতো না গো। জানো তো বড়রা কথা শোনে না। না, স্ট্রোক হয়েছে তার 7 দিনের মাথায় রোদে বেরিয়ে গেছে। আমার মা চিৎকার করছে, কারোর কথা শুনবে না। তো বাবা হচ্ছে বাচ্চাদের মতো, বাবার তোমার মাও তো স্ট্রোকে মারা গেছে। হ্যাঁ, আমার মা এক ম্যাসিভ, আমার মনে হয় স্ট্রোকের থেকেও বেশি হার্ট অ্যাটাক। ডাক্তার দেখো, সেটা করতে গেলে আমাকে পোস্টমর্টম করতে হতো, সেটা আই ডোন্ট ওয়ান্ট। কেন? কারণ বাড়িতে হয়েছে না, ও বাড়িতে হয়েছে। আমাকে পূর্ণমের যে ডক্টর আরএমও যেটা বললেন যে ইদার ম্যাসিভ স্ট্রোক আর ইদার ম্যাসিভ হার্ট হার্ট অ্যাটাক, অ্যাটাক, যাই হোক যে একটা কোনো কিছু। কিছু। কিন্তু মাকে অদ্ভুত, মা কুইনের মতন থাকতো নিজের দাপটে। মা নিজের দাপটেই চলে গেল 10 মিনিটে, না কাউকে ভোগালো। আর তুমি আমি ছিলে সামনে? আমার এখানে চলে গেছে। ও আমার এই কাঁধে না, এই কাঁধে একবার মাথা রাখলো, দই পায়নের কাঁধে একবার মাথা রাখলো, দুটো কাঁধে দুবার এরকম চলতে এই কাঁধে আমি আস্তেই করে শুইয়ে দিলাম। 5টা। কি ভালো মৃত্যুটা বলো। হ্যাঁ, তখন আমার প্রচন্ড রাগ ধরেছিল গো। হুম। আমার মাকে খুব স্বার্থপর মনে হয়েছিল, বলেছিল যে আমাদেরকে আমি এখনো তো বলি আমাদের ভাসিয়ে দিয়ে চলে গেল। এটা তো অধিকার বোধ থেকে বলি আর কি। তবে মানে মায়ের মৃত্যুটা আমার পরে দইপ্যানকে বলতাম, আচ্ছা যদি মা একটু হসপিটালে ভর্তি থাকতো, আমরা ভাবো একটু চেষ্টা করতাম, হয় না বাচ্চারা তো সবাই ভাবি। হ্যাঁ। তখন দইপ্যান আমাকে বোঝায়, দেখো কাকিমা কোনোদিনও এরকম চাইতো না, তো সুতরাং একদিকে ভালো হয়েছে। এখন আমি মনে করি ওনার পক্ষে ভালো, ওনার পক্ষে খুব ভালো হয়েছে। আমাদের পক্ষে কষ্ট, আমাদের পক্ষে মেনে নেওয়াটা খুব হ্যাঁ। কষ্ট। কিন্তু যে কষ্ট, মানে যিনি চলে যাচ্ছেন সে কষ্ট না পেয়ে চলে যাচ্ছেন, হ্যাঁ, এটা সত্যি। পরবর্তীকালে আমার যিনি স্পিরিচুয়াল হিলার, তিনি অনেক ভাবে বুঝিয়েছেন, তখন আমি বুঝেছি ব্যাপারটা। তোমার স্পিরিচুয়াল হিলারের কাছে তুমি যাও? হ্যাঁ, আমি যাই। আমি রেগুলার অনলাইন কনসালটেন্সি। Consultancy। আমার মনে হয় কোথাও একটা স্পিরিচুয়াল, হ্যাঁ আমার মনে হয় একটা আমার কাজ দেয়। আমি বিশ্বাস করি যেহেতু, সেই জন্য আমি এটা। তো তুমি এখন ধরো, তুমি বহুরূপীতেও ছিলে হ্যাঁ। শেষে, হ্যাঁ তুমি শেষের দিকে অনেকগুলো ছবি আমি দেখছিলাম তুমি কাজ করেছো, তো এখনো তুমি কাজ করে যাচ্ছ, এখনো তোমার সিরিয়াল চলছে, এখনো তুমি অভিনয় করছো। এই যে একই সঙ্গে সিরিয়াল এবং ছবি দুটোই তুমি করে যাচ্ছ, তো তুমি আলটিমেটলি এবার তুমি ভবিষ্যৎটা কিরম দেখছো? পিসফুল। দেখো, আমি জানি না আমি কত বছর পরে এটা অ্যাফোর্ড করতে পারবো। আমি আর বেশি কাজ করব, মানে আমি হয়তো তুমি বলবে তুমি কি এমন কাজ করেছো কাঞ্চনা যে তুমি কাজ করতে চাও না, তা নয়। আমি এই দৌড়ানোর জীবনটা থেকে আমি মুক্তি পেতে চাই। পারবে না দৌড়ে? এতদিন দৌড়েছো। সেটাও একটা কথা, এটা আমার বড় আমাকে বলে যে পারবে, জানি না হয়তো, মানে আমি একটু তুমি দেখো সাবিত্রী চ্যাটার্জি থেকে লিলি চক্রবর্তী, এরা আমি জীবনে করতাম না ওটা। তাই আমার জীবনের একটা ইচ্ছা, আমি একটা নির্জন জায়গায় যাব, সেখানে পাহাড় থাকবে একটু। আমি আজকাল মানে একদম গরম নিতে পারি না, এটা বয়স হয়েছে বোধ হয়। সেখানে আমার প্রচুর কুকুর থাকবে, পথ কুকুর। আমার একটা হয়তো এটার লোকে বলবে খুব প্রিটেনশিয়াস কথাবার্তা। আমি একটু আমার বাগানে সবজি ফলাতে চাই। আমি একটা না সিম্পল লাইফ লিড করতে চাই, যে লাইফটাই পরের ঘন্টায় কি হবে টেনশন, ওটা আমি আর নিতে চাই না। মানে তুমি এখনই বলছিলে যে মাথার মধ্যে কন্টিনিউয়াসলি ছোটবেলা থেকে ওই স্ট্রাগলটা আর ওটা না অভ্যেসে পরিণত হয়েছে গো। একটা অদ্ভুত জিনিস হয় জানো তো, এটা যারা ভোগেন তারা জানেন। কোনো বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, 12-14 বছর বয়সে যদি কোনো ট্রমা, ইনসিকিউরিটিতে তারা ভোগে না, সেটা না তাদের রোগে পরিণত হয়। এবং আমি তোমাকে বলছি, যে মাসে আমি কাজ করে কুল পাচ্ছি না, মানে 2বার করে কাজ করেও সে মাসেও আমি ইনসিকিউর, তার কারণ এটা আমার একটা রক্তে চলে এসছে। এটা একটা প্যাটার্ন, এবং এই কারণে এটা থেকে কাটানোর চেষ্টা করছো নিজেকে? হ্যাঁ, অনেক এটা থেকে কাটানোর জন্য। আবার আমি বলবো যে আমার বন্ধু দইপ্যান আমাকে খুব সাপোর্ট করে।
আমাকে সবসময় বলে পাস্ট নিয়ে পড়ে থেকো না, তুমি কিন্তু প্রেজেন্ট আটকে দিচ্ছ। না, এই যে ইনসিকিউরিটি এবং তার সঙ্গে যে টেনশন, এটা তো পাস্টের অ্যাংজাইটি থেকেই তুমি হয়। কোনো ইয়ের কাছে যাও, যার সাথে কথা থেরাপিস্টের বলো, কাছে থেরাপিস্টের? না না না, আমি 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 একটু মোর অফ আমি একটু স্পিরিচুয়াল হিলার্সদের কাছে বেশি পছন্দ করি। আচ্ছা আচ্ছা, মানে থেরাপিস্টের কাছে না, যাও। আমি বিশ্বাস করি না তা নয়, নিশ্চয়ই আমি গৌতমদা চলে যাওয়ার পর আমি তো ডেফিনেটলি গেছিলাম থেরাপিস্টের কাছে, প্রচুর কথা বলেছি ঝুমা বসাক, ঝুমার কাছে। ঝুমা ইজ মানে ওয়ান্ডারফুল পার্সন। কিন্তু ঝুমা আমাকে যেটা বলেছে যে তুমি তো কোনোভাবেই তোমার কোনো কিচ্ছু হয়নি, বরঞ্চ তুমি প্রচন্ড একজন স্ট্রং মানুষ, এই যে কনফিডেন্সটা দেওয়াটাও তো খুব বিরাট important। ব্যাপার, হ্যাঁ। আর আমি এখন প্রচুর স্পিরিচুয়ালিজম প্র্যাকটিস করি, মানে আমার কাছে স্পিরিচুয়ালিজম মানে মন্দিরে যাওয়া নয়, না, আমার কাছে স্পিরিচুয়ালিজম মেডিটেশন। মেডিটেশন করা, আমি পজিটিভ ভাবনা ভাবা, আর না কোনো কিছুকে বেশি আঁকড়ে ধরে থাকা নয়। কোনো কিছুকে আঁকড়ে দাও। আঁকড়ে ধরা না, ডিট্যাচমেন্টে মানে ডিট্যাচমেন্টে মানে ইমোশনাল ডিট্যাচমেন্ট না, মানে কোনো কিছুতে বেশি এফেক্টেড না হওয়া, কোনো কষ্টতেও বেশি এফেক্টেড না হওয়া, কোনো আনন্দতেও সাকসেসেও বেশি এনগ্রস না হয়ে যাওয়া, এটা আমি চেষ্টা করি। দেখো আমি কতটা পেরেছি আমি জানি না, চেষ্টা করি প্রতিনিয়ত। খুব ভালো লাগলো তোমার সাথে কথা শুনে। তবে আমি একটা কথা বলতে পারি যে আমি হয়তো সব কথা তো বলতে পারলাম না, সেটা সম্ভব না এইটুকু সময়ের মধ্যে, সেটা হয়তো আলাদা কোনোদিন বসে আমরা আড্ডা মারবো। নিশ্চয়ই। কিন্তু আমি যেটুকু কথা বলেছি আমি খুব ব্রেন দিয়ে না, মন দিয়ে কথা বলেছি। হয়তো আমার কথা কারোর অপছন্দ হতে পারে, আমাকে কেউ জাজ করতে পারেন, আমাকে কেউ ট্রোল করতে পারেন, আমাকে কেউ লম্পট বলতে পারেন, কিন্তু এটা আমি, এটাই আমি। আমি কারোর চোখে ভালো হওয়ার জন্য তো নিজেকে চেঞ্জ করতে পারবো না, যেটা আমি, আমাকে যদি সেই হিসেবে কেউ অ্যাকসেপ্ট করে আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। বাহ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আমি তাহলে মোটামুটি এখানেই শেষ করি, কারণ এত সুন্দর তুমি তোমার মানে জীবনটাকে ছবি আঁকলে বলা যায়। হ্যাঁ, তো এরপরে না খুব বেশি কথা বললে এই ছবিটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো আমি একটু সাম আপ করে ফেলি। সেটা আমার যেটা মনে হচ্ছে যে কাঞ্চনার সঙ্গে কথা বলতে বসে আমি না অনেক কিছু জিজ্ঞেস করবো ভেবেছিলাম, জানেন তো, আপনাদের বলছি। ভেবেছিলাম জিজ্ঞেস করবো এই যে এই মেয়েটা খুন করলো, তার বয়ফ্রেন্ডকে নিয়ে গিয়ে ওপর থেকে ফেলে দিল, এইসব জিজ্ঞেস করব। এখনকার রাজনীতি নিয়ে জিজ্ঞেস করব, এই তৃণমূল বিজেপি জিজ্ঞেস করব, বিজেপিতে যোগ দিয়েছিল, এইসব ভেবেছিলাম জিজ্ঞেস করব। কিন্তু ও যেভাবে ও নিজেকে মেলে ধরলো জীবনটা, এবং যেভাবে ও মানে একেবারে মানে কোর অফ আর হার্ট যেভাবে ও কথা বললো, এবং আমার মনে হয় যে আমি জানি না ও আর কোথাও এরকম বলেছে না, আমি কিনা। খুব একটা বলিনি। হ্যাঁ, ও হয়তো আমার সঙ্গে গল্প করতে গিয়ে ওর মনটা যেভাবেই হোক ও মেলে ধরেছে, এবং তাতে আমি খুব খুশি। আশা করি আপনারা শুনলেন, আপনাদের নানা রকম বক্তব্য থাকবে, সেটা আপনারা কমেন্টে জানাবেন, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে কাঞ্চনার এই মেলে ধরাটা। হ্যাঁ, তো এই বলে আজকে আমার এই অনুষ্ঠানটা আপাতত এই গল্পটা এখানেই শেষ করছি। পরে আর একদিন কাঞ্চনাকে ওইগুলো জিজ্ঞেস করতে পারবো, যে এই সমস্ত এদিক ওদিক জিজ্ঞেস করতে পারবো। বলে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। নমস্কার। নিবেদিতা অনলাইন মানে নিবেদিতা কি খুব কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করে, নাকি নিবেদিতা কমফোর্টেবল প্রশ্ন করে, নাকি নিবেদিতা ইচ্ছে করে প্যাচে ফেলে দেয়, নাকি নিবেদিতা তোমার ভেতরের আসলটাকে বার করে, সেই সবকিছুর জন্য আমি এই পডকাস্টে আসতে খুব ইন্টারেস্টেড ছিলাম। তো আমার এসে তো আমার একটা ভীষণ গুড ফিলিং হলো, আপনাদেরও নিশ্চয়ই দেখে হবে। তাই প্লিজ নিবেদিতা অনলাইন দেখুন, কারণ ওর অন্যান্য সমস্ত গেস্টদের ইন্টারভিউ আমি শুনেছি এবং আমার খুব ভালো লেগেছে। বলতে পারেন যে মনের কথা বলার জন্য তো সবাই উপযুক্ত হয় না, আপনার মনটাকে বোঝার জন্য সেটা নিবেদিতা করে, তাই নিবেদিতা অনলাইন দেখুন।